নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। 28তম প্রতিষ্ঠা বার্ষিকী তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ 28তম জন্মদিন। 98 সালে পথ চলা শুরু, নয় নয় করেও প্রায় 3 দশক হতে চলল এই পথ চলা। 2026-এ বিধানসভার নির্বাচন, চতুর্থ তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে আগ্রহ আছে জনমানসে। তাই 2025-এর গোড়ার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নির্বাচনী মোডে নিয়ে যাবেন। তৃণমূলের সকল কর্মী, সমর্থক, নেতা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের জন্য শুভকামনা রইল। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শীর্ষ নেতৃত্ব, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আর একটা জিনিস খুব ভালো লাগলো, দেখুন রাজনীতি তো সব জায়গাতেই আছে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা বলে তো একটা কথা আছে। 2023 সালের সম্ভবত 20শে এপ্রিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি রাজবংশী নাবালিকা মেয়েকে অত্যাচার করে খুন করা হয়েছিল। তারপর কালিয়াগঞ্জ জ্বলে ওঠে, প্রতিবাদ হয়, থানা ভাঙচুর হয়। প্রধান বিরোধী দল বিজেপি সেই পরিবারের পাশে এসে দাঁড়ায়। কিন্তু বাস্তব হলো, ঘটনা ঘটা 1.5 বছর পেরিয়ে গেলেও সেই হতভাগিনীর মা চাকরিটা পেয়েছেন, এবং এই চাকরি পাওয়ার পিছনে ভূমিকা নিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী কৃষ্ণ কল্যাণী। ভদ্রমহিলার নাম সাবিত্রী সরকার বর্মন, রাজবংশী সম্প্রদায়ের মাতৃশক্তি। তিনি ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছেন। ভালো লাগলো। অর্থাৎ রাজনীতি থাক রাজনীতির জায়গায়, কিন্তু মানুষের টিকে থাকার লড়াইয়ে সহায়তা যারা করেন তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানাই। এক্ষেত্রে বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার উদ্যোগে মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ভদ্রমহিলার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজকে আমার প্রতিবেদনের মূল উপজীব্য অবশ্যই বাংলাদেশ। ওই যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে নাগরিক সমিতির ডাকা, শহীদ মিনার চলমোটের উপর ফ্লপ। আমি বিভিন্ন বাংলাদেশি বন্ধুদের সাথে কথা বললাম, তারা বলছেন দেখুন, কেউ বলছেন 12,000, কেউ বলছেন 20,000 জনসমাবেশ হয়েছিল। 1,00,000-2 লাখের গল্প, ওগুলোর দাবি। তারা বিপ্লবের প্রোক্লেমেশন ঘোষণার থেকে পিছু হটেছেন, সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন 15ই জানুয়ারির মধ্যে করতে হবে। সরকার প্রথমে বলল এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, তারপর সরকার নিজেই নাকি প্রোক্লেমেশন তৈরি করবে। আমার মনে হয় এরকম শঙ্কর প্রজাতির সরকার বাংলাদেশে আসেনি। আমাদের নজর থাকবে। চিন্ময় প্রভু জামিন কি আদৌ পাবেন? তার হয়ে কি কোনো আইনজীবী সওয়াল শেষ পর্যন্ত করতে পারবেন? বিচারক কি শেষ পর্যন্ত তার জামিন মঞ্জুর করবেন? এগুলো কোটি টাকার প্রশ্ন। যদিও চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রবাবু এখন SSKM-এ ভর্তি। তিনি অসুস্থ মানুষ, প্রবীণ মানুষ, সেদিকেও আমাদের নজর থাকবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন, বলেছেন যে জালিমদের শাসনে বাংলাদেশ নরকে পরিণত হয়েছে। তিনি আশাবাদী 2025 সালের মধ্যেই বাংলাদেশে আবার ক্ষমতার পালাবদল হবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে। এবং তিনি এই অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক, অবৈধ, অগণতান্ত্রিক বলেছেন। এরা গণহত্যা করেছে, সংখ্যালঘু নিধন করেছে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ভেঙে চুরেছে। এটা শেখ হাসিনার দাবি। যদিও
শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছেন, আপনাদের আপা আর কখনো বাংলাদেশে আসবেন না। বাংলাদেশের রাজনীতি আগামী দিনে অনেক উথাল পাথাল টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে। 1 জানুয়ারি এই অভ্যুত্থানের 150 দিন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলো সংবাদপত্রে একটি সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি কিন্তু সরাসরি অন্তর্বর্তী সরকারকে দেগে দিয়েছেন। দেখুন, এই বৈষম্য বিরোধী ছাত্ররা বা অন্তর্বর্তী সরকারের একটা বড় অংশ বলছে সংস্কার সংস্কার সংস্কার, কিছু সংস্কার করে নির্বাচন। সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছেন যে সংস্কার করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এই সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনাদের মনে আছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ইউনুস যখন আমেরিকায় গেলেন, ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে রিসেট বাটন পুশ করেছি। সেই সময় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছিলেন যে 12 থেকে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ইউনুস সেটা পছন্দ করেননি, তার দপ্তর থেকে সেনাপ্রধানের কাছে অসন্তোষ পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু সেনাপ্রধান কিন্তু তার অবস্থানে অনড়। অভ্যুত্থানের 150তম দিনে যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তাতে তিনি দ্বর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের সংস্কার যদি করতে হয় সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার করবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু অবাধ নির্বাচনটাকে সম্পন্ন করা, যাতে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। বাংলাদেশ জুড়ে গুঞ্জন চলছে যে সেনাবাহিনী শেষ পর্যন্ত ক্ষমতা হাতে নেবে। সেনাপ্রধান বলেছেন যতদিন তিনি দায়িত্বে আছেন সেনাকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে তিনি দেবেন না। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা ইউনুসের অন্তর্বর্তী সরকারের মাতব্বররা যত ঘোষ নন্দ ঘোষ বলে শেখ হাসিনাকে বাংলাদেশের দুর্দশার জন্য বিধছেন, সেনাপ্রধান কিন্তু এই ধরনের কোনো বিষয়ের মধ্যে ঢুকতে চাননি। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। তিনি সেনাবাহিনীকে রাজনৈতিক তরচার থেকে আলাদা রেখেছেন। কিন্তু এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে, বাংলাদেশে নির্বাচন অবাধ শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব নয়। প্রথমত, আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তাহলে সেই নির্বাচন হাসিনা জমানায় যে নির্বাচনকে বিরোধীরা প্রহসন বলেছিল তারই একটা রিপিটেশন হবে, আর কিছু না। এবং বাংলাদেশের ডেমোক্রেসি অত্যন্ত ফ্র্যাজাইল। আমার ধারণা আজ না হয় কাল সেনাবাহিনী দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা নির্বাচন করবে, কিছুদিনের মধ্যেই করবে। কিন্তু ক্ষমতার হ্রাস ইউনুসের হাত থেকে সেনাবাহিনী নেবে। এবং অনেকে এটা বলছেন যে 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসার পর, আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনীতির সবকিছুই বদলে যাবে এবং সেক্ষেত্রে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হলেও হতে পারে। কারণ দেখুন, আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল 6 মাস আগেও, এখন দেখুন সেই ক্ষোভটা নেই। মানুষ কিন্তু শেখ হাসিনা জমানার সঙ্গে ইউনুস জমানার তুলনা করছেন, তারা একটা কথাই বলছেন যে আগের সময়টা ভালো ছিল। অন্তত মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। অন্তত সকালবেলা বাড়ি থেকে মানুষ কর্মস্থানে গেলেন, বিশ্ববিদ্যালয়ে গেলেন, কলেজে গেলেন, বাড়ির লোকজন নিশ্চিন্তে থাকতেন যে তাদের বাড়ির মানুষটি যথাসময়ে ঘরে ফিরে আসবে। কিন্তু এখন মানুষ খুব সন্দিহান। যেভাবে মব জাস্টিস চলছে, যেভাবে তোলাবাজি চলছে, যেভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, মানুষ খুব আতঙ্কিত। তার উপরে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, বিদেশি মুদ্রার ভাঁড়ারের সংকোচন এবং ক্রমবর্ধমান বেকারত্ব। এবং বাংলাদেশ
$80 বিলিয়ন রপ্তানি করার লক্ষ্যমাত্রা নিয়েছিল গার্মেন্ট এক্সপোর্ট করে, সেটা কিন্তু ধুঁকছে। বহু কনগ্লোমারেট লোক ছাঁটাই করছে, ধুঁকছে, এবং আগামী দিনে আরও ছাঁটাই এবং কারখানা বন্ধের সম্ভাবনা আছে। আর একটা জিনিস দেখুন, আমেরিকার ডিপ স্টেট যেটা বলি, আমেরিকার ডিপ স্টেট তো বাংলাদেশে এই অভ্যুত্থানের পিছনে ছিল, তাদেরই প্রতিভূ হচ্ছে ইউনুস, সঙ্গে আইএসআই ছিল, জঙ্গি জিহাদিরা ছিল। আমেরিকান ডিপ স্টেট ঠিক ট্রাম্প প্রশাসন দায়িত্বভার নেওয়ার আগে তাদেরই সহযোগী ওয়াশিংটন পোস্ট একটা প্রতিবেদন বার করেছে যে মালদ্বীপ আমাদের আর্কিপেলাগো, সেখানে মোহাম্মদ মুইজু ক্ষমতায় এসেছেন জিতে। তিনি প্রথমে ইন্ডিয়া আউট ক্যাম্পেনের মাধ্যমেই এসেছিলেন। ওই আর্কিপেলাগোতে যে ভারতীয় সেনাবাহিনী ছিল তাদেরকে ডেডলাইন দিয়েছিলেন চলে যেতে হবে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। তার সরকারের দু একজন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুৎসা করেন। তারপর সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ ক্যাম্পেন হয়। মালদ্বীপ মূলত ট্যুরিস্টদের উপর নির্ভরশীল, সেই ট্যুরিস্ট যদি না আসে তাহলে মালদ্বীপের অর্থনীতি ঢুকবে। তারপর অবস্থান পরিবর্তন করেন মুইজ্জু, তিনি ভারতে আসেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, ভারতবর্ষ সহায়তা দেবে, গ্র্যান্ট ইন এড দেবে, ইনভেস্টমেন্ট দেবে। মুইজ্জু একটা জিনিস বুঝতে পেরেছেন, তিনি হয়তো অন্তর থেকে তার ভারত বিদ্বেষ আছে, কিন্তু ভারতকে হোস্টাইল করে তিনি মালদ্বীপে শাসন ক্ষমতা ধরে রাখতে পারবেন না। ওয়াশিংটন পোস্ট দাবি করেছে ভারতের ডিপ স্টেট, তার মধ্যে রয়ের এজেন্ট আছে, তারা মোহাম্মদ মুইজ্জুর সরকারকে হটাবার জন্য ষড়যন্ত্র করেছিল। মুইজ্জুর বিরোধী দলের সাংসদদের এবং মুইজ্জুর দলের সাংসদদের দু একজন সেনাকর্তা পুলিশকে তারা নাকি ঘুষ দিয়েছিল, মানে ঘুষ দেওয়ার উদ্যোগ নিয়েছিল। মালদ্বীপের বিরোধী পার্টি ভারতের সঙ্গে যোগাযোগ করে, রফা হয় $6 মিলিয়ন মার্কিন। এই টাকাটা ভারত দেবে যাতে মুইজ্জুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু ওই ওয়াশিংটন পোস্টের যে এই খবর, সেই খবরের ভিত্তি কি? ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগে এই ডিপ স্টেট আবার কিন্তু ভারতকে বদনাম করতে সক্রিয় হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন মুইজ্জুর সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, তখন এই ধরনের অপপ্রচার করার উদ্দেশ্য হলো মুইজ্জু যাতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়ান, তার মনে ভারত সম্পর্কে সন্দেহের বীজ রোপণ করা। আমেরিকার ডিপ স্টেট সাংঘাতিক। এই ডিপ স্টেটের মধ্যে জর্জ সোরস আছে, ওয়াশিংটন পোস্ট আছে, ডেমোক্র্যাট প্রশাসনের একটা বড় অংশ আছে। তারা সবসময় ভারতে অস্থিরতা তৈরি করতে চায়, সবসময়। এই ডিপ স্টেটই হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাই নতুন বছর সারা পৃথিবীর রাজনৈতিক রঙ্গমঞ্চে অনেক কিছু ঘটতে চলেছে, আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু সবসময় নজর থাকবে পড়শি বাংলাদেশের পরিস্থিতির উপর।